আমাদের দুঃখের বর্ষায় চোখের জল, আমাদের বসন্ত দিনের অন্ধ বেহালা বাদক। এই শহরে আছি, এই শহরে আছি, এখানেই থাকবো। জানি শুনি না এই যা দেখা যায় সেটা নয়, অনেকটাই যেন আন্তরিক সবাই। এই এতটুকুই যদি পাওয়া যায় সমাজটা পাল্টাতে পারে বোধ হয়। আমার পাশে বসে আছেন অদিতি বসু রায়, আমার সাথে প্রথম দেখা, এখনই দেখা। আশা করব এই দেখাটা আমাদের এগিয়ে চলবে কবিতার মধ্য দিয়ে। আমি আমার বিষয়টা হয়তো একটু বড় হতেই পারে, কারণ এটা তো প্রিভিলেজড আমি আপনাদের কাছ থেকে পাবো, কারণ আমি অনেকটা দূর থেকে কিন্তু এসেছি। আমার কথা তো একটু শুনতেই হবে আপনাদেরকে, কষ্ট করে হলেও। আমার পাশে যে অপূর্বদা বসে আছেন, অপূর্ব গাঙ্গুলি, ওনার প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। হঠাৎ জানি না কিভাবে যোগাযোগটা হলো। এখানে অনেকেই আছেন, বলতে পারবেন। আমার সামনে বসে আছেন বুলাদি, উনি অপূর্বদা বলবেন, আমি আশা করি পরে বিষয়গুলো কিভাবে যে যোগাযোগটা হলো। বুলাদি যখন কবিতা পড়বেন আমি আশা করবো আপনি একটু বলবেন। যেভাবেই হয়ে থাকুক যোগাযোগটা এমন, কিন্তু অপূর্বদা যেভাবে আমার মতো একটা খুব খুব সামান্য মানুষ, তার পরিচিতির দরকার নেই বললেই চলে, এবং আছে কিনা সেটা তার প্রকাশনার যে বইগুলো, 4টে বই একদম পরপর, এই বইমেলায় 4টে বই ছিল। এই বইমেলায় 4টে ছিল, 3টে ছিল। এই বইমেলায় 3টে ছিল, ঠিক বইমেলার পরে একটা প্রেসে ছিল, সেটা হচ্ছে এটা নতুন বোধের সাক্ষ্য। তো এই যে আমার হঠাৎ করে 4টা বই একবারে অপূর্বদা পরপর অল্প সময়ের মধ্যে করলেন, আমি এটা ভাবতে পারি না উনি কি দেখেছেন, কি পেয়েছেন, কেন করেছেন। আমি কিন্তু আমার প্যাশন থেকে দেখি। আমি এইটুকু জানানোর জন্য বলে দিই যে প্রচ্ছদগুলো যেটা আপনারা দেখছেন, আমার একটা ইচ্ছে ছিল প্রথম থেকেই। এখানে 4টা বই যেমন আছে, আমি কিন্তু শিলিগুড়িতে, প্রথমটা শিলিগুড়িতে, দ্বিতীয়টা বাগডোগরায়, প্রথম 2টো বই আমি ওখানে পাবলিশ করেছিলাম। প্রথম থেকে আমার একটা ইচ্ছা ছিল প্রচ্ছদটা আমি নিজে করব, কারণ কবিতার ভেতরটাতে যেমন আমি শব্দে কথা বলেছি, আমি চাইছিলাম উপরের যে পরিচ্ছদটা সেটাও একটু আমার ভাবনার দ্বারা সিঞ্চিত থাকুক। সেই চেষ্টাটা আমার মনে ছিল এবং আশাটা ছিল। অপূর্বতা সেটাকে প্রথমে একটু বলেছিলেন, আমি দেখতে চাই, জানতে চাই, বুঝতে চাই। সেটা ছিল জিরাফ কিন্তু সবই দেখে, এটা আমি ওনাকে পাঠিয়েছিলাম। তো অপূর্বদার মনে আছে কিনা জানি না, অপূর্বদা বলেছিলেন আমাকে যে আমার প্রকাশনায়, আমি ভুল বলছি কিনা, আমার প্রকাশনায় এমন ভালো প্রচ্ছদ আমি বোধহয় প্রথম পেলাম। ভুল বলিনি তো? এই কথাটা আমাকে অনুপ্রাণিত করেছিল যে অপূর্বদার মতন এমন একজন মানুষ এই প্রকাশনা জগতে 25 বছরের বেশি হয়তো বা, তাই তো 25 বছরের বেশি হয়তো উনি আছেন। তার মুখ থেকে এটা শুনতে পেরে আমার একটু ভালো লেগেছিল, কিন্তু আমার প্রথম থেকে ইচ্ছে ছিল। তো তার এই প্রত্যেকটা প্রচ্ছদ কিন্তু আমি কষ্ট করে, চেষ্টা করে, আমার ভালো লাগা মিশিয়ে করবার চেষ্টা করেছি, এবং ইচ্ছে আছে যদি পারি সব প্রচ্ছদগুলো নিজেই করব। আর এটার বিষয়ে পরে যাচ্ছি, খুব বেশি ওগুলো বলবো না, কারণ আপনারা তো জানতে চাইবেন আমার কবিতা সম্পর্কে। আমি কি বলবো, বইগুলো তো আছেই, আপনারা পড়বেন। যদি অপূর্বদার সাথেও আপনারা যোগাযোগ করেন, কেমন লাগলো, আমার তো নাম্বার আছে, সবকটা বই বোধ হয়
যোগাযোগ নাম্বার আছে। যদি কেউ আমার প্রতি আমাকে একটু মানে আমি এই কৃতজ্ঞতার অধিকারী হতে চাই যে যদি কেউ একটু কখনো যোগাযোগ করেন যে এই কবিতাটা আমার ভালো লেগেছে বা একটাও কবিতা আমার ভালো লাগেনি, সেটাও আমার উত্তরণের জন্য সাহায্য করবে আমাকে। যদি আপনারা কেউ একজনও বলেন যে আমার কিন্তু একটা কবিতাও ভালো লাগেনি, তাহলে পরের বার আমি চেষ্টা করবো, আপনার ফোন নাম্বারটা রাখবো, কন্ট্যাক্ট করবো। কারণ আমার জার্নিটা হচ্ছে এটাই, আমি তো খুব ছোট নই সেই অর্থে যে বাচ্চারা কি সুন্দর করলো, এই বয়সে এসে যে আমি করলাম সেটার একটা ফিডব্যাক তো আমি চাই। কি হবে না হবে পরের কথা, কিন্তু খুব বেশি আর বলবো না কবিতা সম্পর্কে, আমি বলবো না, বলবেন অপূর্বদা বাকিরা। এবং আমি কিন্তু শিখতে এসেছি, জানতে এসেছি, বুঝতে এসেছি। আমি বেশ কয়েকদিন থেকে আছি, কালকেও একটা অনুষ্ঠান ছিল, আজকে আছে, আমাকে আজকে রাত্রেই চলে যেতে হবে, কারণ বাড়িতে আমার মা একা থাকেন, আমি মাকে ছেড়ে বেশিক্ষণ থাকাটা সম্ভব না আমার পক্ষে, তাই আজই আমি চলে যাব, নাহলে হয়তো আর 2 দিন থাকলে ভালো হতো। আমি কিন্তু শুনতে এসেছি, উনি যেমন বললেন, আমি কিন্তু ওনার কথা শুনতে এসেছি, আমি এখানকার কবিদের কথা শুনতে এসেছি। তাদের লেখা তো পড়েই থাকি কম আর বেশি, কিন্তু আমি তো উত্তরবঙ্গের মানুষ, একটা কথা তো হয়ই উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা, আমি এটাতে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না এই ভেদে। কারণ আমার মনে হয় না উত্তরবঙ্গে বসে থেকে কবিতা লিখে কবি হওয়া যায় না, গল্প লিখে গদ্যকার হওয়া যায় না, কলকাতায় আসলেই হবে তা না। তবে হ্যাঁ, একটা জনমানসে একটা ছাপ ফেলার ব্যাপার থাকে, পরিচিতির ব্যাপার থাকতে পারে, সেটা কি খুব দরকার? আর সেটা কি কেউ আটকে রাখতে পারে? আমার তো এই আত্মবিশ্বাস আছে, যদি ভালো লেখা হয় সেটা উত্তরবঙ্গের কোনো কোনায় বসে লিখলেও আমার মনে হয় আটকে রাখা যায় না। এখানে আমার কোনো আক্ষেপ নেই, যদি অন্য কারো থেকে থাকে উত্তরবঙ্গের থাকতে পারে। আমি দক্ষিণবঙ্গের মানুষদেরকে এটুকু বলতে পারি, আমার কিন্তু উত্তরবঙ্গের থেকে কোনো আক্ষেপ নেই, বরং আমার হাতের সামনে পাহাড়, হাতের সামনে তিস্তা নদী, হাতের সামনে হাতির পাল যাওয়া 100-200 হাতি যাচ্ছে, সেগুলো কি আপনারা দেখেন? সেগুলো তো আমি দেখতে পাই। তো আমার তো রসদ বেশি, তো আমি যদি না লিখি কে লিখবে? অতএব সুবিধাটা তো আমিই পাচ্ছি, আমি যদি ঘুরে দেখি, তাহলে বঞ্চিত হওয়ার কোনো জায়গা আমার মনে তো নেই। দক্ষিণবঙ্গের কবি আছেন, আমি আশা করবো এই বিষয়ে অনেক কিছু বলবেন হয়তো পাশাপাশি। আমি একটু এইভাবে বললাম। আর যেই কথাটা হচ্ছিল যে আজকের কবিতা, কবিতা নিয়ে বলার কি আছে? কবিতা তো প্রতিদিন নতুন নতুন করে তার ভাবনাকে ভাঙতে ভাঙতে একটা নতুন জিনিসকে দেখায়। কবিতা কয় প্রকার ও কি কি বলে হয় নাকি? আমার তো মনে হয় না। কবিতা কি হয়? কবিতাটি এমন আছে নাকি? A+B² কি কবিতা? নিশ্চয় নয়। কবিতা তো নিজেকেই ভাঙে প্রতিদিন। অতএব আধুনিক কবিতার কি আছে? হ্যাঁ, একটা কথা বলতে হবে, আমার অভিজ্ঞতা থেকে বলি, এমন আমার অনেক বন্ধুদের লেখাও দেখি, মনে হয় যেন তারা অনেক কবিতা পড়ে, অনেক কবিতা পড়ে, তথাকথিত ভালো ভালো নামী মানুষদের কবিতা পড়ে। তারপর সেখান থেকে তারা যখন কবিতা লেখে, বেশ কঠিন, বেশ সুন্দর একটা জবরদস্ত একটা শৈলী যেন মনে হয়। আমি তো সেগুলো পড়ি, পড়ার পরে যেহেতু আমি মানুষটাকে চিনি, যেহেতু আমি কবিটাকে চিনি, তারপরে যখন তার জীবনযাপন, তার কথা বলার ধরন, তার চাহনি, তার মানসিকতা, সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি, সেগুলো যখন কন্ট্রাডিক্ট করে তার লেখার সাথে, আমার মনে হয় এগুলো কি কপি পেস্ট নয়? কবি তো কবিতার সাথে সম্পৃক্ত থাকার কথা, কবিতা তো ভেতর থেকে আসার কথা। কবিতার সাথে কবির যদি বিন্দু মাত্র মিল না থাকলো, তাহলে এগুলো তো কপি পেস্ট। আমি এটাতে বিশ্বাস করি না। আমার এটা খুব খারাপ লাগে। জবরদস্ত কবিতা লেখার অনেকে চেষ্টা করেন, গুরুগম্ভীর শব্দের পরে শব্দ ভাসিয়ে, যেখানে সাধারণ মানুষ মনে করবে আরে এটা তো বুঝতেই পারলাম না, না জানি কত কঠিন কবিতা আমার মস্তিষ্কের উপর দিয়ে গেল। সেটাই কি আসল কাম্য? নাকি কত সহজে আমি প্রতিটা হৃদয়কে ছুঁতে পারবো আমার সেই গভীর ভাবনাটা দিয়ে? সেটাই তো বোধহয় কবিতা হওয়া উচিত। আমি শুধু কঠিন করে লেখাটাই কি শেষ কথা? কেউ বুঝলো না, একটা মজা করে বলা হয় না, রাষ্ট্রপতিও না বুঝে রাষ্ট্রপতি পুরস্কার দিয়ে দিতে পারেন, তেমনটা তো নয়। তো যাই হোক, আমি একটু হালকা ছলে বললাম। কবিতা কিন্তু তেমন নয় যে কথাটা বলা হয়, যেমন একটা আলোচনার বিষয় ছিল আজকে। আজকের কবিতা, কবিতা চিরকালই আজকের, কবিরা চিরকালই আজকের কথাই বলেন, এবং সেই আজকের কথার মধ্যে থাকে ভবিষ্যতের কিছু কথা। কি ধরে আমরা আগাবো, কোন পথে আমাদের মানব জীবনটা এগিয়ে যাবে,
আমার মনে হয় এই মানবিকতার খোঁজ, মানুষের এই মেধার থেকে সেটাই বিচ্ছুরিত বোধহয় হয়। কি আঁকড়ে ধরে আমি বাঁচবো, কি আঁকড়ে ধরে আমি অন্যকে ভালোবাসবো। এই যে নিজের বাইরে গিয়ে অন্যকে ভালোবাসা, এই অন্যকে ভালোবাসাটা ভীষণভাবে কমে গেছে। চারিদিকে তো দেখা যায় এই ভালোবাসার বিস্তারটা ভীষণভাবে দরকার। তাহলে তো সমাজের অনেক কুটিলতা জটিলতা চলে যায়। কবি বসে কবিতা লেখাই কাজ, নাকি কবির নিজেকেও তৈরি করাটা একটা কাজ? কবি তো নিজেকে আগে মানুষ তৈরি করবে, তারপরে তো অন্যকে মানুষ হওয়ার জন্য একটা কবিতা লিখে দিবে। নিজে মানুষ হলো না কবি, কিন্তু লিখে দিল বিশাল দামি দামি কথা, যেখানে অন্যরা পরে মানুষ হবেন আশা করা যায় না। এটা দ্বিচারিতা। কবি যদি প্রথমে নিজে মানুষ হন, তার জীবন চর্যায় যদি ধরা পড়ে যে হ্যাঁ তার কথাগুলোর সাথে রিফ্লেক্ট করছে তার লাইফস্টাইলও, আমার মনে হয় সেদিন কবি সার্থক হবে, সেদিন কবি সার্থকতা। আমি জানি না সেটা কোথায় গিয়ে পৌঁছাবে। অপূর্বতার কাছে আমি কৃতজ্ঞ, এই লেখাগুলো প্রকাশ পেল, হয়তো আগামীতে আরো প্রকাশ পাবে যদি অপূর্বতার সাহায্য আমি পাই। আপনারা পড়বেন, আমার একটু অনুরোধ রইল, পরে ওই মন্দটা হলেও বলবেন, সেটা আমার ভীষণ জরুরি। যদি ভালো না লাগে তাহলে চেষ্টা করবো ভালো করার, আর উপর দিয়ে আর্টিফিশিয়ালি না বললেও হবে, না না বেশ হয়েছে এমনটা না বললেও হবে। আমি আরেকটা অনুরোধ করব, অনুষ্ঠানটা কীভাবে চলছে, অনুষ্ঠানটা শোনার পর আপনাদের মধ্যে থেকে যদি ছোট করে আপনারা কেউ কিছু বলতে চান, সেই ফিডব্যাকটাও আমরা যদি পেতে পারি, যদি সময় সংকলন হয়, সেটা সেটা যদি হয় আমি জানি না, ঠিক আছে সেটা অন্য কথা। তো আমি আর বেশি কিছু বলছি না, আমি কোনো কবিতাও পড়ছি না, সময়টা একটু কম আছে। আমি চাইবো অদিতি বসুরা একটু কিছু বলুন। আমি হাততালি দিতে পারবো। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে জয়ন্তদা যেটা বললেন খুব ভালো কথা, যে কবির দায়িত্ব থাকে প্রত্যেকের কাছে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য। গলা ধরে গেছে স্লোগান দিয়ে দিয়ে, সরি। তো সেটা হচ্ছে একটা কথা জয়ন্তদা, আমি যখন ক্লাস 2-3-তে পড়ি না, তখন দুটো ছবি একসঙ্গে রিলিজ করেছিল। একটা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না 1990 সালে, আর একটা হচ্ছে গণশত্রু। এবার দুটোকে আপনি কিন্তু দুটোই শিল্প। এবার গণশত্রু সেভাবে হল পায়নি, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না সুপার ডুপার হিট। ফলে কোনো শিল্প, বিশেষ করে কবিতা হচ্ছে পৃথিবীর সূক্ষ্মতম শ্রেষ্ঠতম শিল্প। সেটা কিন্তু সর্বজন গ্রাহ্য কোনো কালে ছিল না, কোনোদিনও হবে না, এবং হওয়াটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত, কিন্তু কখনো পৃথিবীর ইতিহাস তা বলে না। ফলে কবিতার কিছু পাঠক থাকেন যারা কবিতার জন্য নিবেদিত, এবং আপনি যেটা বলছেন সেটা পৃথিবীতে সম্ভব নয়, কারণ সেখানে শিল্পর মননশীলতা অনেকটা নাপতে হয়। আমি ওই দুটো ছবির উদাহরণ এই কারণেই দিলাম। ফলে দুটোর কোনোটাকেই আমরা ছোট করতে পারি না, কারণ যে মাধ্যম আমরা কবিতা লিখছি তারপর ছাপা হচ্ছে, সেটা সর্বজন গ্রাহ্য হলেই সেটা কবিতা হবে না তা আমি বলবো না, কিন্তু শিল্পের নিজস্ব কিছু শর্ত থাকে। সেই শর্ত পূরণ করতে গেলে অনেকটা উপরে উঠতে হয় এবং খানিকটা সূক্ষ্মতা দরকার হয়। দুটো দুরকম, প্রত্যেক শিল্পে সেটা থাকে। আমি অবশ্য সূক্ষ্মতার পক্ষে। তাতে যদি আরও একটা কথা, যে জিনিস যত উন্নত তার টেকনোলজি কিন্তু ততটাই জটিল। আপনারা ভেবে দেখুন যে রেডিও আমরা যখন শুনতাম, সেটার থেকে এখন যখন ওটিটি প্ল্যাটফর্ম এসছে, সেটা কিন্তু অনেক অনেক বেশি ঝামেলার ব্যাপার। আমাদের রিচার্জ করতে হয়, সেটাকে বিভিন্ন জায়গায় টিউন করতে হয় ইমেল দিয়ে। ফলে সেই সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু জটিলতাও কিছুটা থাকে, এবং এই সমস্তটা ইন্টার রিলেটেড, কারণ এই জটিল সময়টাকেই কবিতা ধরে। মানে কবিতা যেমন এখন কলকাতা শহর ফেটে পড়ছে, একটা কলকাতা শহর সারা পৃথিবী ফেটে পড়ছে একটা নারকীয় হত্যাকাণ্ডের ব্যাপারে, তো সেখানেও আমরা প্রতিবাদ করছি, সেখানেও কিন্তু কবিতা আছে। এবং সেখানে আপনার কথায় আসছে যে যেমন ধরুন আমাদের সঙ্গে এক জায়গায় পুলিশের ঝামেলা হচ্ছিল, তো পিছন থেকে কয়েকজন কবি চেঁচিয়ে উঠলেন, পুলিশ তোমার দিয়ে বাকি এই মিছিলে হাঁটবে নাকি। তো এটা কবিতা ছাড়া, কবিরা ছাড়া কেউ বলতে পারে না, এরকম একটা অন্তমিল দিয়ে দারুণ একটা শব্দ। তো যাই হোক, দুটো ব্যাপারই একসঙ্গে থাকে। আর একটা কথা, যে কবিতাকে জীবনের সঙ্গে সম্পৃক্ত করাও একটা ব্যাপার। যে এখন আমি বিভিন্ন জায়গায়, এখানে যারা আছেন শুনছেন যে এখন কবিতা বলার সময় নয়, এখন যুদ্ধে নামার সময়। এটারও আমি বিরুদ্ধে আর কি, যে যারা কবিতাকে জীবনে সম্পৃক্ত করতে পারেনি
পাউডার মাখা আর ফুলের মধ্যে আবদ্ধ রেখেছে, তারাই এই কথাটা বলতে পারে। আমরা সবাই জানি আলফ্রেড ওয়েন, আইজাক রোজেনবার্গ, এরা এত বিশ্ববরেণ্য কবি, প্রত্যেকেই ওয়ার পোয়েট হিসেবে খ্যাত। সারা জীবন তারা যুদ্ধে কাটিয়েছেন, যুদ্ধের কবিতা লিখেছেন, এবং আমরা শিউরে শিউরে উঠেছি তাদের কবিতা পড়তে গিয়ে। ফলে এই যে আমি যে স্লোগানটাও দিলাম, যে স্লোগানগুলো প্রতিটি মিছিল, প্রতিটি রাষ্ট্র বিপ্লবে উচ্চারিত হয়, সবই কিন্তু 1 লাইন বা 2 লাইনের কবিতা। প্রতিটি স্লোগান, এই ভোট সেই ভোট, সেই ভোট দিচ্ছে ডাক, সাম্রাজ্যবাদ নিপাত যাক, পৃথিবীর প্রথম স্লোগান মানে ধরা যায় মার্ক্সবাদের। সেইখান থেকে এখন সেটাকে আমরা করে নিচ্ছি পুরুষতন্ত্র নিপাত যাক বা ধর্ষরাজ নিপাত যাক। তো এটাও মুখে মুখে চলে আসা কবিতা। তো সমস্ত সময়ের মধ্যেই কিন্তু এই কবিতাগুলো থাকে, এবং যুদ্ধ থেকে প্রেম সব জায়গায়। আমি মনে করি যুদ্ধেই বেশি কবিতা থাকে, কারণ যুদ্ধে যারা দাঁড়িয়ে কবিতা বলতে পারে তারাই প্রকৃত যোদ্ধা। আর ওই সেরকম যে কবিতা কারোর রাস্তা যেমন কারোর একার নয়, কবিতাও কারোর একারও নয়, বাপেরও নয়, সববার।